আমি যখন শাড়ির আঁচল ঠিক করছিলাম সেই সময়ে সোনু ভিডিও রেকর্ডিং বন্ধ করে ওর স্মার্টফোনটা পকেটে রেখে দেয়। আমি সেটা জানতে পারিনি। একদিন রাতে শোবার আগে আমি অভ্যেস মতো ফেসবুক ঘাঁটছিলাম, হঠাৎই আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। আমার মেয়ের জামাই করেছে একটা ছবি পাঠিয়েছে। ক্লিক করতে আমার চোখ ছানা পড়া হয়ে গেল। এ কি, একটা মোটা সোটা লাঠির ছবি, নিচে লেখা তাড়াতাড়ি এসো আর পারছি না। মানে বোঝাই যাচ্ছে এটা আমার মেয়ের জামাইয়ের, কিন্তু আমাকে পাঠালো কেন? আমি কি করব ভাবছি, এর মধ্যেই মেয়ের জামাইয়ের ফোন। আপনার মেয়েকে পাঠা দিতে ভুল করে আপনার কাছে চলে গিয়েছে। কি অসম্ভব লজ্জার ব্যাপার, মুখ দেখাবো কি করে? এইসব বলে অনেক ক্ষমা টমা চাইল। ঠান্ডা মাথায় জামাইকে আশ্বস্ত করে আমি বললাম ও যেন চ্যাটটা ডিলিট করে দেয়, মেয়ে দেখলে খারাপ ভাববে, আর এই কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। ফোন রেখে দিয়ে আমি ছবিটা আবার দেখলাম। কি সুন্দর দেখতে যন্ত্রটা। এই যন্ত্রটা আজ আমার মেয়েকে তছনছ করবে। ইস মাগো, এটা ভেবেই ভিজে গেল। আমার মেয়েটার কত ভাগ্য। আহা, আমার যদি এরকম একটা থাকতো। টুং টুং করে আরেকটা মেসেজ এলো আমার হোয়াটসঅ্যাপে। এবার শোনো, ও লিখেছে, কি করছো? আমার ভ্রু কুঁচকে গেল। সোনু তো কোনোদিনই আমাকে হোয়াটসঅ্যাপ করে না, নাম্বারটা নেওয়া আছে ওই পর্যন্তই, তাও আবার এত রাতে। মনে হয় সুরসুরি হচ্ছে। ঠিক করে হেসে আমি জবাব দিলাম, শুয়ে আছি রে। ও বলল, গায়ে কিছু আছে নাকি? আমি থ হয়ে গেলাম ছোড়াটার সাহস দেখে। আমি ওকে বললাম, এসব কি বলছিস রে? আমি তোর গুরুজন না? ছি সোনু। সোনু বলল, ভারী গুরুজন। সেদিন ওসব করার সময় সেটা মনে ছিল না? ওর কথা শুনে আমি বললাম, শোনো, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। এসব কি যাতা বলছিস? দাঁড়া, তোর মাকে বলছি। সোনু বলল, তাই বুঝি? আচ্ছা, এটা দেখো তো। এই বলে একটা ভিডিও পাঠাই শোনো। দেখে আমি পুরো থ। আমার সেদিনের শাড়ি বদলের দৃশ্য। ও বলল, কি মাকে কি তুমি বলবে না? আমি বলবো যে সেদিন তুমি আমাকে একা পেয়ে মলেস্ট করেছো। আমি বুঝতে পারি কেস পুরা জন্ডিস। ছেলেটার পেটে পেটে এত চালাকিটা আমি বুঝতে পারিনি। তাড়াতাড়ি করে আমি লিখলাম, না না, রাগ করছিস কেন বাবা? আমি কিচ্ছু বলবো না, এটা আমাদের মধ্যেই থাক। তুই বরং ভিডিওটা ডিলিট করে দে, আমরা দুজনেই ভুলে যাই যে কিছু হয়েছিল। সোনু বলল, সে না হয় ডিলিট করে দেব, আর কেউ কিছু জানতেও পারবে না। আমি বললাম, থ্যাংক ইউ বাবা, আমার সোনা ছেলে। সোনু এবার বলল, কিন্তু আমি যা যা বলবো তা তোমাকে মেনে চলতে হবে, তবেই আমি ভিডিও ডিলিট করব। আমি বললাম, কি করতে হবে বলো? ও আমাকে বলল, আমাকে ভিডিও কল করো এক্ষুনি। আর ঘরের লাইটটা জ্বালিও। কি থেকে কি হয়ে গেল, কি দরকার ছিল সেদিন সোনুকে দেখাবার? এরপর কপালে কি আছে কে জানে। এইসব ভাবতে ভাবতে লাইট জ্বেলে আমি ভিডিও কল করলাম। সোনু কলটা রিসিভ করতে স্ক্রিনে ভেসে উঠল। খাটে হেলান দিয়ে তার দিচ্ছে। আমি এসব দেখে বললাম, ছি, আমি রাখছি। সোনু বলল, দাঁড়াও সোনা, এত লজ্জা কিসের? এখন তো তুমিও আমার মতো হবে। আমি বললাম, কখনো না। সোনু বলল, তাহলে কি ভিডিওটা দীঘায় পাঠিয়ে দেবো জেঠুর কাছে? আমি ওর কথা শুনে ভয় পেয়ে গেলাম আর থতমত করে বললাম, না না বাবা, এমন কিছু করিস না দয়া করে। সোনু আমার কথা শুনে বলল, তাহলে লক্ষ্মী মেয়ের মতো যা বলছি করো। আমি বুঝতে পারলাম আমি পুরো ফেঁসে গেছি। আর কিচ্ছু করার নেই, সোনুকে চটালে বিপদ আছে। আপাতত ও যা বলছে সেটাই করাই ভালো। সাবধানে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। কোনো রকমে সোনুকে ভুলিয়ে ভালিয়ে যদি ভিডিওটা ডিলিট করা যায়। নিমেষে মনটাকে শক্ত করে ফেললাম আমি। পুরুষ মানুষেরা কিসে ভোলে তা আমার ভালোই জানা আছে। আর এত একটা একরত্তি ছোড়া,
আজ আমি এই ছোকরাটার মাথা ঘুরিয়ে দেব। আমি হাত দুটো মাথার উপরে তুলে আড়মোড়া ভাঙলাম। ফিতে দেয়া ফিনফিনে নাইটির উপর দিয়ে ধীরে ধীরে জেগে উঠতে থাকে। মুখে বললাম, কি আর দেখবি এই বুড়িকে, সব শেষ হয়ে গেছে। সোনু বলল, যা আছে তাই দেখব। আর তুমি বুড়ি কোথায়, এখনো টস টসে আছো, দেখছো না তোমায় দেখে আমার কেমন ফুসছে? আমি ওর কথা শুনে মনে মনে বললাম, কিছু না দেখতেই এই তখন কি হবে রে? তারপর মুখে একটা হাসি দিয়ে বললাম, কি রে, জেম্মার আর কিছু দেখবি? সোনুর ওদিকে গলা শুকিয়ে গেছে উত্তেজনায়। একজন মায়ের বয়সী নারী মুঠো করে চেয়ে আছে ওর দিকে। এটা সত্যি না স্বপ্ন? কোনো রকমেও মাথা নাড়ায়। আমি বললাম, এনে দেখ, দু চোখ ভরে দেখ। আমি ওর সাথে যা শুরু করেছি তা দেখে মুনি ঋষিদেরও পড়ে যাবে। সেখানে সোনু তো ছাড় পোকা। কিছুক্ষণের মধ্যেই সোনু ফেঁপে ওঠে। তাই দেখে আমার শিরশির করে উঠল। সোনু কলটা কেটে দিল। আমি হাঁপ ছাড়লাম। যাক, আজকের মতো নিশ্চিত হয়ে গেল। কিছুক্ষণ পরেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। সোনু লিখেছে, কাল বাবা মা মামার বাড়ি যাবে। আমার বিকেলে কোচিং আছে বলে বাড়িতেই থাকবো। কাল দুপুরে তোমার ঘরে যাব। গুড নাইট। ছেলেটার সাহস দেখো, যেন অর্ডার করছে আমাকে। আমি যেন ওর কৃতদাসী। টেনে একটা থাপ্পড় মারতে পারলে জ্বালা মিটত। তবে মাথা গরম করে লাভ নেই। কালই সুবর্ণ সুযোগ। আসলে কোনো রকমে যদি সোনুর মোবাইলটা হাত করা যায় তাহলেই এসবের অবসান ঘটবে। কিন্তু কি করলে তার সম্ভব হবে, সেসব নানা ফন্দি ফিকির ভাবতে ভাবতে আমি একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন তাড়াতাড়ি স্নান সেরে আমি বসেছিলাম কলিং বেলের অপেক্ষায়। যথাসময়ে সোনু এলো। দরজা বন্ধ করে ভারিক্কি চালে আমাকে বলল, পরিষ্কার করেছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। ও বলল, কই দেখি। আমি ভাবলাম, কি দুর্জয় সাহস ছেলেটার, আমাকে যেন কিনে নিয়েছে একেবারে। অপমানে আমার গা রিরি করতে থাকলো। তবে এখন ঝামেলা করে কোনো লাভ নেই। আমি ফ্রেশ হতে বাথরুমে ঢুকতেই সোনু চটজলদি এগিয়ে যায় সদর দরজার দিকে। প্রায় নিঃশব্দে ছিটকিনি খুলে ও কাউকে ভেতরে আসতে বলে। ঘরে ঢুকে সোনুর বন্ধু অনিন্দ সাবধানে দরজাটা বন্ধ করেও অনিন্দকে নিয়ে আসে আমার বেডরুমে। ও বিছানাতেই আজ ফুলসজ্জা হবে জেম্মার দুটো বরের সাথে। অনিন্দ খাটের তলায় ঢুকে যায় চুপিসারে। কাছে আসতে আমাকে টান মেরে বিছানায় ফেলে সোনু। তারপরও পকেট থেকে একটা কালো সিল্কের রুমাল বের করে। আমি জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি হবে? সোনু বলল, চোখ বেঁধে লাগাবো, দেখবে হেব্বি লাগবে। দেখে বোঝা যায় না, কিন্তু কৃপার ছেলে যে একটা জিনিস তা এবারে মালুম করতে পারি আমি। ও আমাকে বলল, এবার তুমি কালকের মতো নিজে নিজে খেলো, আমি দেখি। এটা দেখতে আমার হেব্বি লাগে। অগত্যা আমি তাই করলাম। চোখ বাঁধা থাকায় আমি জানতেও পারলাম না যে অনিন্দ নিঃশব্দে খাটের তলা থেকে বেরিয়ে এসে স্মার্টফোনে পটাপট আমার ছবি তুলে চলেছে। সোনু বলল, যথেষ্ট হয়েছে জেম্মা, স্টপ, এবার একটু মুখটা খোলো তো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, ছোকরাটার সাইজ দেখো, আর কি এনার্জি। কিন্তু শেষের দিকে সোনুর এই উদ্দাম বন্যা খেলাটা যে আমার ভালো লাগতে শুরু করেছিল সেটা অস্বীকার করার উপায় নেই। কতদিন পরেই ফিলিংসটা পেলাম আমি। শুরুতে একটু কষ্ট হলেও এখন আমার ভালোই লাগছে। এক সময় আমি ওর প্যান্টের পকেট থেকে ওর ফোনটা বের করে হাতে নিলাম। তারপর গ্যালারিতে গিয়ে ভিডিওটা বের করে ডিলিট করে দিলাম। আর ওকে বললাম, পাগল ছেলে কোথাকার, জেঠিমার সাথে খেলতে এত ফন্দি করতে হয়? আমি তো তোকে কাছেই পেতে চেয়েছিলাম। এখন থেকে তোর ভালো না লাগলে আমাকে বলবি, কেমন?